আজ আমরা বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়ের ভেতর ডুব দেব যা প্রায় হারিয়েই গিয়েছিল। বলা যায় একটা পুঁথির পুনর্জন্মের গল্প শুনব আমরা, আর সেই পুঁথিটা হল শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা সহজ প্রশ্ন দিয়ে। বাংলা সাহিত্যের প্রথম আখ্যান বা গল্প কোনটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা এক অবিশ্বাস্য আবিষ্কারের সামনে এসে পড়ব। আমাদের আলোচনার প্রথম পর্বটাই হল একটা আদপি রহস্য, কারণ আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় প্রায় অন্ধকারেই ঢাকা ছিল। চলুন সেই রহস্যের সমাধান করা যাক। মানে একটা ভাষার প্রথম গল্প বা আখ্যানকাব্য খুঁজে বের করা, এটা তো অনেকটা তার আত্মার উৎস খুঁজে পাওয়ার মতো, তাই না? চর্যাপদের পর বাংলা সাহিত্যে একটা বিরাট শূন্যস্থান ছিল। গবেষকরা ঠিক সেই ফাঁকটা পূরণ করার জন্যই একটা পূর্ণাঙ্গ কাহিনী কাব্য খুঁজছিলেন। তো এই যে একটা লম্বা খোঁজ চলছিল, তারপর একদিন এলো সেই মুহূর্তটা, একটা যুগান্তকারী আবিষ্কার যা সব হিসেব নিকেশ পাল্টে দিল। সব রহস্যের জট যেন এক মুহূর্তে খুলে গেল। তাহলে আসল প্রশ্নটা হলো, কে খুঁজে পেলেন এই অমূল্য সম্পদ, আর কোথায় বা পাওয়া গেল এটা? এর উত্তরটা কিন্তু এক অসাধারণ মানুষের নিষ্ঠার মধ্যে লুকিয়ে আছে। এই অবিশ্বাস্য আবিষ্কারের পেছনের মানুষটি হলেন বসন্ত রঞ্জন রায়। তাকে একরকম সাহিত্যিক প্রত্নতাত্ত্বিকই বলা যায়, যিনি বাংলার গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন পুঁথির সন্ধান করতেন। আর তিনি এটা খুঁজে পেলেন কোথায় জানেন? বাঁকুড়া জেলার কাখিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে। ভাবা যায়, বাংলা সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ সম্পদ লুকিয়েছিল একটা গোয়ালঘরে। সালটা ছিল ১৩১৬ বঙ্গাব্দ, মানে ইংরেজি ১৯০৯ সাল। এই একটা বছর বলা যায় বাংলা সাহিত্যের ইতিহাসটাকেই নতুন করে লিখে দিয়েছিল। তো আবিষ্কারের গল্প তো হল, কিন্তু যে জিনিসটা পাওয়া গেল সেই কাব্যটা কেমন, আর কেই বা তার স্রষ্টা? চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। এই পুঁথিটারই নাম দেওয়া হয় শ্রীকৃষ্ণ কীর্তন, আর এটাই হলো বাংলা সাহিত্যে পাওয়া প্রথম একটা সম্পূর্ণ আখ্যান কাব্য, মানে একটা গোটা গল্প যা গান আর পদের মধ্যে দিয়ে বলা হয়েছে। বাংলা আখ্যান কাব্যের একেবারে গোড়ার কথা। আর এর রচয়িতা, কাব্যের মধ্যে ভণিতা থেকে যে নামটা পাওয়া যায়, তিনি হলেন বরুচণ্ডী দাস, বাংলা সাহিত্যের এক কিংবদন্তি নাম। তবে পুঁথিটার যাত্রাপথটা কিন্তু বেশ নাটকীয়। বসন্তরঞ্জন রায় যখন এটা খুঁজে পান, তখন এর প্রথম আর শেষের কয়েকটা পাতা ছিল না, ছেঁড়া ছিল। অনেক যত্ন করে সম্পাদনার পর বঙ্গীয় সাহিত্য পরিষদ এটাকে বই আকারে প্রকাশ করে। আর ঠিক তখনই সাধারণ মানুষ সেই রত্নের কথা জানতে পারে। যে কোনো বড় গল্পের মতোই শ্রীকৃষ্ণ কীর্তনের আসল প্রাণ হল তার চরিত্রগুলো। চলুন এবার সেই মঞ্চে ঢোকা যাক আর আলাপ করা যাক প্রধান চরিত্রদের সাথে। গল্পের একেবারে কেন্দ্রে আছেন তিনজন: কৃষ্ণ, যিনি প্রধান পুরুষ চরিত্র, তারপর রাধা, প্রধান নারী চরিত্র, আর আছেন বড়াই, যিনি এই দুজনের মধ্যে যোগাযোগ তৈরি করেন, মানে দূতি। এই তিনজনকে ঘিরেই কিন্তু পুরো গল্পটা ঘুরপাক খাচ্ছে। গল্পের পটভূমিটাও দারুণ, পৌরাণিক মথুরা আর বৃন্দাবন। আসলে এটা রাধা আর কৃষ্ণের প্রেম, বিচ্ছেদ আর মিলনের এক ঐশ্বরিক গল্প। কিন্তু বরুচণ্ডী দাস একে মধ্যযুগের বাংলার সামাজিক প্রেক্ষাপটে ফেলেছেন, যা একে আরও বাস্তব করে তুলেছে। এতক্ষণ তো আমরা পুঁথির গল্প, তার বিষয়বস্তু নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। কেন এই একটা পুঁথি এতটা গুরুত্বপূর্ণ? এর ঐতিহাসিক তাৎপর্য ঠিক কোথায়? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। ১. এটা বাংলা আখ্যান কাব্যের একদম গোড়াপত্তন করেছে। ২. চর্যাপদ আর মধ্যযুগের সাহিত্যের মধ্যে যে একটা ফাঁক ছিল, এটা হলো সেই হারিয়ে যাওয়া সেতু। ৩. এই কাব্যটাই রাধাকৃষ্ণের প্রেমকে বাংলা বৈষ্ণব সাহিত্যের একেবারে কেন্দ্রে নিয়ে আসে। আর সবশেষে এটা মধ্যযুগের বাংলা ভাষা আর সমাজকে চেনার জন্য একটা জীবন্ত দলিলের মতো। আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে কিভাবে একটা গ্রামের গোয়ালঘর থেকে পাওয়া একটা অসম্পূর্ণ পুঁথি একটা গোটা সাহিত্যের ইতিহাসকেই নতুন করে লেখার শক্তি রাখে? এই প্রশ্নের মধ্যেই হয়তো শ্রীকৃষ্ণ কীর্তনের আসল মাহাত্ম্য লুকিয়ে আছে।